এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। নবীন প্রবীণ বিতর্ক সম্প্রতি বিদেশে ঘাসফুল শিবিরকে, বয়স্কদের অভিজ্ঞতা আর তরুণদের পরিশ্রম দুয়ের মেলবন্ধন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একটা বয়সের পর পরিশ্রমের উদ্যম ফুরিয়ে আসে, সেটাই মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজার বিতর্কের মাঝেও তিনি এই মতে অনড়। এ বিষয়ে সরাসরি কখনো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি। তবে সোমবার গঙ্গাসাগর মেলায় পৌঁছে তিনি বার্তা দিলেন কৌশলে। তিনি বললেন, আমরা 60 বছরের বয়সেই কাউকে বিদায় দিই না। যোগ্যতা থাকলে আমরা তাদের আবার নতুন করে দায়িত্বে দিই। আপনারা জানেন এমন অনেকেই আছেন আমাদের সরকারে। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন বয়স হওয়া মানেই দায়িত্ব থেকে সরে যাওয়া নয়, বরং সেই অভিজ্ঞতাকে পাথেয় করে নতুন দায়িত্ব নেওয়াটাই আসল কথা। এবং তার সরকার সেই নীতিতেই বিশ্বাসী। অন্যদিকে নিয়োগ দুর্নীতির 4টি মামলার তদন্ত শেষ, চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। এদিন নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডির মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। নবম দশম মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের নাম রয়েছে বলে খবর। গ্রুপ সি মামলার চার্জশিটে রয়েছে শিক্ষা দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকের নাম। আগামী সপ্তাহে প্রাথমিক মামলায়ও চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারে বলে খবর। যাব পরের খবরে। যে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রায় ছেলেবেলায় ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার স্টুডেন্টস উইক উদযাপন অনুষ্ঠানে গিয়ে স্মৃতি হাতড়ালেন তিনি। শোনালেন দরিদ্র সত্ত্বেও কীভাবে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। ক্ষমতায় আসার পর থেকেই বরাবরই পড়ুয়াদের কথা ভেবেছে তৃণমূল সরকার। ছাত্রছাত্রীদের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছে সরকার। সোমবার ধনধান্যা স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে যোগশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি তুলে ধরেন বাংলা ভাষার গুরুত্বের কথা। সেখানে নিজের কলেজ জীবনের সংগ্রামের স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ছাত্রাবস্থায় তিনি কম কষ্ট করেননি। বলেন, বাবার মৃত্যুর পর তার মা অত্যন্ত কষ্ট করে তাকে কলেজে ভর্তি করান। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার একটি সোনার হার ছিল, যা বিক্রি করতে বাধ্য হন তিনি। সেই টাকায় কলেজে ভর্তি হন। অভাব সত্ত্বেও লড়াই করেছেন তিনি। সাফল্যও এসেছে। নিজের জীবনে কষ্ট দেখেছেন, সেই কারণেই বরাবর পড়ুয়াদের পাশে থাকার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রেশন দুর্নীতি মামলার ইডির জালে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আড্ড। ইডির দাবি, জ্যোতিপ্রিয়র মেয়েকে লেখা চিঠিতেই নাকি উল্লেখ ছিল বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডের নাম। তবে এই রহস্যময় চিঠির সত্যতা অস্বীকার করেন ধৃত তৃণমূল নেতা। 100 টাকাও কোনো দিন জ্যোতিপ্রিয় দেননি বলে দাবি শঙ্করের। গত 5ই জানুয়ারি রাতে গ্রেপ্তার হন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড। আদালতের নির্দেশে আপাতত 14 দিনের ইডি হেফাজতে রয়েছেন তৃণমূল নেতা। আপাতত সিজিও কমপ্লেক্সে রয়েছেন তিনি। শারীরিক পরীক্ষার জন্য তাকে সেখান থেকে বের করা হয়। সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হন শঙ্কর। তার থেকে জানতে চাওয়া হয়, এত টাকা কোথা থেকে এলো? জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে চিনতেন? জ্যোতিপ্রিয়কে চিঠি দিয়েছিলেন? টাকার লেনদেন হয়েছে? প্রায় প্রতিটা প্রশ্নের জবাবই দেন তৃণমূল নেতা। বলেন, এত ভালো সম্পর্ক থাকলে জ্যোতিপ্রিয় আমাকে সরিয়ে দিলেন কেন? কেন পুরসভায় আমাকে টিকিট দিলেন না তিনি? দেখব পরের খবর। ফের বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বিচারপতির প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে? হলফনামা দিয়ে সম্পত্তির খতিয়ান দিন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি বিচারপতির। সোমবার সন্ধে এহেন মন্তব্যের পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও পাল্টা মুখ খোলেন। তার অনুরোধ, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অনেকে ভগবান বলেন। ওকে অনুরোধ করব, লোকের প্ররোচনায় দশচক্রে ভগবান ভূত হবেন না। নিজের বিচার প্রক্রিয়ার মাধ্যমেই থাকুন, রাজনীতিতে জড়িয়ে পড়বেন না। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সুদীপ রাহার নাম শুনিনি। আমার স্বতন্ত্র করার চেষ্টা করেছে। সঙ্গে তার কটাক্ষ, আমার মনে হয় একদল চোর এবার হয়তো সুপ্রিম কোর্টে মামলা করবে। বলবে আমাদের সম্পত্তি চুরি করা হয়েছে। চুরি বন্ধ হলে অসুবিধা হবে। তাই অবাধে চুরি করার অনুমতি চেয়ে মামলা করবে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন করেন বিচারপতি। যাব পরের খবরে। গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে শেখ শাহজাহান ও সন্দেশখালী। রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার ঠিক কতটা যোগ তা নিয়ে আলোচনা চলছে। এর মাঝেই প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য। ইডি সূত্র মারফত খবর, জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হতেই নাকি 5টি মোবাইল ফোন নষ্ট করেছেন শেখ শাহজাহান। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের পর থেকে রেশন দুর্নীতিতে জড়িত বাকিদের খোঁজ চালাতে শুরু করে ইডি।
গত সপ্তাহে আচমকাই ইডি হাজির হয় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে। তৃণমূল নেতা বাড়িতেই ছিলেন, কিন্তু বলা হয়েছে তৃণমূল নেতা বাড়িতে ছিলেন না। এদিকে প্রবল জনরোষের মুখে পড়ে ইডির আধিকারিক ও জওয়ানরা। সেই ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে যায়, এখনো বেপাত্তা শেখ শাহজাহান। ইডির দাবি জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারের পরই শাহজাহান বুঝে গিয়েছিলেন এবার তার পালা। সেই কারণে নষ্ট করেছিলেন 5টি ফোন। ইডির দাবি ফোন তদন্তকারীদের হাতে গেলেই শাহজাহান বালুর যোগ মুহূর্তেই স্পষ্ট হয়ে যেত। সেই কারণে এই ফোন নষ্ট। প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগে সিবিআইয়ের হাত থেকে প্রমাণ লোপাট করতে ফোন পুকুরে ফেলেছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। যদিও তাতে লাভ হয়নি, ফোন পুকুর থেকে তুলে তা থেকে তথ্য পান তদন্তকারীরা। এক্ষেত্রে ফোন নষ্ট করা হয়েছে, ফলে প্রয়োজনীয় বহু তথ্য নষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে। চোখ রাখবো পরের খবরে। খাকা করছে সাম্রাজ্য। গত শুক্রবার তার খোঁজে গিয়ে ইডির ওপর হামলার পর থেকে ফেরার শেখ শাহজাহান। উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মদক্ষ ছাড়াও সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতিও তিনি। অন্তরাল থেকে ভিডিও বার্তা নয়, অডিও বার্তা দেন তিনি। শাহজাহানের অনুপস্থিতিতে আপাতত জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মদক্ষের দায়িত্ব সামলাবেন সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনি দায়িত্ব নিলেন বলে শেখ শাহজাহানের পদচ্যুতি ঘটল তা নয়, সে কথা সাফ জানিয়ে দিয়েছেন খোদ নারায়ণ গোস্বামী। তার কথায়, উনি অনুপস্থিত নয়, তাই আমি এই জায়গায় নিয়েছি। আপনি কিভাবে বুঝবেন এটা সাম্মানিক পদ? এখানে জেলা পরিষদের সভাধিপতি কর্মদক্ষদের কোনো অ্যাটেন্ডেন্স হয় না। উনি যখন যেদিন আসবেন অফিস করবেন, উনি অনুপস্থিত বলবেন কিভাবে? ঘটনা 3 থেকে 4 দিনের। এমনও অনেক কর্মদক্ষ আছেন যারা বেশ কিছুদিন অফিসে আসেনি না। উনি হয়তো ব্যক্তিগত কারণে কাশ্মীর বেড়াতে গেছেন, কাজ থেমে থাকবে না। কোনো কর্মদক্ষ যদি সময় মতো আমার অফিস না আসেন, তার জন্য কাজ থেমে থাকে না। মানুষ নাগরিক পরিষেবা কারো অনুপস্থিতিতে থেমে থাকবে না। দেখব পরের খবর। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর আর্জি খারিজ শীর্ষ আদালতে। সম্পত্তি সংক্রান্ত এক মামলায় বিচারপতির স্বামীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগে তদন্ত শুরু করেছে সিআইডি। সেই তদন্তের বদলে সিবিআই তদন্তে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিচারপতির স্বামী। সোমবার সেই আর্জি আদালতে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয় সিআইডি তদন্তেই চলবে। মামলার পরবর্তী শুনানি 12 জানুয়ারি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ দে পেশায় আইনজীবী। তার বিরুদ্ধে এক বৃদ্ধের সম্পত্তি সংক্রান্ত মামলায় প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। এই নিয়ে সিআইডি তদন্ত চলছে। এর বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিচারপতির স্বামী। তার অভিযোগ, সিআইডি একাধিকবার তাকে তলব করে বিরক্ত করেছে। তদন্ত স্লথ গতিতে এগোচ্ছে বলে অভিযোগ করেন, কিন্তু তদন্তের রিপোর্টে তা দেখাচ্ছে না বলেই সুপ্রিম কোর্টের দাবি। আদালতের ধোপে টেকে নিয়ে বিচারপতির স্বামীর যুক্তি। পরের খবর, ফের চর্চায় অনুপম হাজরার পোস্ট। এবার তার ফেসবুকে বামেদের ব্রিগেডের ছবি, আবার লাল শিবিরের প্রশংসাও। স্বাভাবিকভাবে সম্প্রতি পদহারা বিজেপির নেতার পোস্ট ঘিরে জল্পনা বাড়ছে। রবিবার ছিল ডিওয়াইএফআই এর ব্রিগেড। সেখানে জনসমাগমের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা। সঙ্গে লিখেছেন, না ক্ষমতায় কেন্দ্রে, না ক্ষমতায় রাজ্যে। শেষ কবে ক্ষমতায় ছিল তাও হয়তো অনেকে ভুলে গেছে। না ছিল প্রধানমন্ত্রীর ছবি, না ছিল মুখ্যমন্ত্রীর ছবি, তবুও দেখি প্রচারের চাকচিক্য, তামঝাম ছাড়াই। লোকসভা নির্বাচনের মাত্র 2 মাস আগে ব্রিগেডে লালে লাল। বাম প্রস্তুতি থামেনি অনুপম। মানুষের মন বোঝা নিয়ে খোঁচা দিয়েছেন পদ্মশিবুরকেও। বীরভূমের বিজেপি নেতার কথায়, আমাদের চারিদিকে ভূত কমিটির ঘনঘটা। বেড়ার পালের মতো আচরণ না করে উপরওয়ালার যা দেওয়া যেটুকু ব্রেন আছে সেটা দিয়ে অন্তত কখনো একবার সূক্ষ্মভাবে ভাবার চেষ্টা করুন। কিন্তু সমস্যা হলো, জেগে ঘুমানো মানুষকে কখনো জাগানো যায় না। তার দাবি, বাঙালি সংবেদনশীল জাতি। তারা যে কখন কাকে চায় সেটা বোঝা বড় মুশকিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।